আজ আমরা এমন একটা মাস্টার ক্লাস নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোনো সাধারণ টেক্সট নয়, বরং লেখালেখির দুনিয়ায় এ যেন এক কালজয়ী সর্বজনীন গাইডলাইন। হ্যাঁ, আজ আমাদের এই ব্যাখ্যামূলক আলোচনার মূল বিষয় হল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত প্রবন্ধ বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। চলুন সোজা এই ক্লাসিক লেখাটির গভীরে ঢুকে পড়ি। তো পুরো আলোচনাটাকে সহজে বোঝার জন্য আমরা কয়েকটি ধাপে সাজিয়ে নিয়েছি। প্রথমে জানব লেখকের ব্যাকগ্রাউন্ড, এরপর লেখার আসল উদ্দেশ্য, তারপর রাইটিং স্টাইল বা রচনাশৈলী, সততা এবং সবশেষে এর সারসংক্ষেপ। বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত ১৩টি নিয়মকে এই কয়েকটি কোর লেসনে ভাগ করেই আজকের এই আলোচনাটা এগোবে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন, লেখক পরিচিতি ও প্রেক্ষাপট। ভাবুন তো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেন নিজেই এখানে দাঁড়িয়ে আগামী প্রজন্মের ক্রিয়েটিভ রাইটারদের জন্য একটা ডাইরেক্ট সেমিনার নিচ্ছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অসাধারণ প্রবন্ধটির একদম শুরুর অংশ। মজার ব্যাপার হল, এই মাস্টারপিসটি প্রথমবার ছাপা হয়েছিল ১৮৮৫ সালে প্রচার নামের একটা পত্রিকায়। পরে অবশ্য এটি লেখকের বিখ্যাত বিবিধ প্রবন্ধ সংকলনে জায়গা করে নেয়। আর এটাই হলো আমাদের আজকের এই অ্যানালাইসিসের মূল ভিত্তি। এবার একটু তার সাহিত্যিক ক্যারিয়ারের টাইমলাইনটার দিকে চোখ বুলানো যাক। ১৮৩৮ সালে জন্ম, এরপর ১৮৫৮তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ব্যাচের গ্র্যাজুয়েট হিসেবে পাশ, তারপর ১৮৬৫ সালে দুর্গেশ্বরী নন্দিনী লিখে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের জন্ম দিয়ে আক্ষরিক অর্থেই তিনি ইতিহাস গড়ে ফেলেন। এরপর ১৮৭২-এ বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ, আর অবশেষে ১৮৮৫-তে এসে এই প্রবন্ধটা লেখা। এই চোখ ধাঁধানো ক্যারিয়ার দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তিনি বাংলা সাহিত্যের কতটা হেভিওয়েট একজন মানুষ ছিলেন, আর ঠিক এই কারণে তার এই উপদেশগুলো আজও এতটা অমূল্য। রাইট, এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় মূল শিক্ষায়, লেখার প্রকৃত উদ্দেশ্য। আসলে একজন মানুষ ঠিক কী মোটিভেশন নিয়ে কলম ধরবেন, সেই ফিলোসফিক্যাল দিকটাই এখানে এক্সপ্লোর করা হবে। এখানে একটা খুব ইন্টারেস্টিং কন্ট্রাস্ট আছে। বঙ্কিমচন্দ্র কিন্তু লেখার ভুল আর সঠিক উদ্দেশ্যকে একদম স্পষ্ট আলাদা করে দিয়েছেন। টাকা বা যশের জন্য লেখা? একেবারেই না। তিনি খুব ক্লিয়ারলি বলেছেন, মঙ্গল সাধন মানে মানব কল্যাণ, সৌন্দর্য সৃষ্টি অথবা সত্য ও ধর্ম, এই তিনটেই হওয়া উচিত লেখার আসল উদ্দেশ্য। শুধু টাকা বা খ্যাতির লোভে লিখলে তা কিন্তু আলটিমেটলি কাজটাকে কলুষিতই করে দেয়। আর এই পয়েন্টটাকেই একদম সলিড করে দেয় তার একটা মারাত্মক পাওয়ারফুল কোট, সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্যে কলম ধরাকে তিনি রীতিমতো মহাপাপ বলে মনে করতেন। মানে সাহিত্য তো শুধু সাময়িক এন্টারটেনমেন্ট নয়, এর একটা অনেক বড় নৈতিক দায়বদ্ধতা আছে। তো এই নৈতিক দায়বদ্ধতাটা পুরোপুরি বুঝতে হলে ১৯ শতকের একটা খুব জরুরি শব্দ আমাদের জানতে হবে, লোকরঞ্জন। এর মানে হলো সস্তা জনপ্রিয়তা বা সাধারণ মানুষের মনোরঞ্জন করা। যখনই কেউ শুধু টাকার পেছনে ছোটেন, তখনই তিনি এই লোকরঞ্জনের ট্র্যাপে পড়ে যান। আর এর রেজাল্ট কি হয়? পাঠকের রুচি তো নষ্ট হয়ই, সাথে সাহিত্যের আসল আর্টিস্টিক ভ্যালুটাও একেবারে ধ্বংস হয়ে যায়। এবার মুভ করা যাক ৩ নম্বর সেকশনে, রচনাশৈলী ও পরিমার্জন। এখানে আমরা ফিলোসফি থেকে বেরিয়ে একটু প্র্যাকটিক্যাল রাইটিং মেকানিক্স আর নির্মম এডিটিং প্রসেস নিয়ে কথা বলবো। প্রবন্ধের ৫ নম্বর নিয়মটিকে আমরা খুব সুন্দর একটা ৪ ধাপের প্র্যাকটিক্যাল মেথোডোলজিতে ফেলে দেখতে পারি। ওনার কথা হলো, লিখুন, তারপর কিছু কাল সেটা ফেলে রাখুন, এরপর মাথা ঠান্ডা করে ভুলগুলো বের করুন এবং সবার শেষে গিয়ে পাবলিশ করুন। জাস্ট ভাবুন, এই সামান্য ধৈর্যের প্র্যাকটিসটা কিন্তু তাড়াহুড়ো করে ভুলে ভরা লেখা ছাপানোর হাত থেকে একজন রাইটারকে কতটা বাঁচিয়ে দিতে পারে। আর ৯ নম্বর নিয়মটার কথা বলতে গেলে বলতেই হয়, এটা মডার্ন রাইটিংয়ের সেই বিখ্যাত অ্যাডভাইস কিলিং ইউর ডার্লিংসের সাথে একদম হুবহু মিলে যায়। মানে লেখার কোনো একটা লাইন পড়ে যদি লেখকের নিজেরই মনে হয় যে বাহ, দারুণ লিখেছি তো, তাহলে বঙ্কিমের কড়া নির্দেশ সেই স্থানটি কাটিয়ে দিবে। হ্যাঁ, নির্দয় মনে হলেও মোহ ত্যাগ করে অতিরিক্ত অলঙ্কার বাদ দেওয়াই আসলে একজন ভালো লেখকের কাজ।
স্টাইলের ব্যাপারে যদি আমরা সামারি করি তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো সরলতাই শ্রেষ্ঠ অলংকার। অযথা বিদেশি কোটেশন বা ভারী ভারী শব্দ ব্যবহার করে নিজের পাণ্ডিত্য দেখানোর কোনো মানেই হয় না। আর হ্যাঁ, যে বিষয়ে নিজের কোনো দখল বা অধিকার নেই সেটা নিয়ে লিখতে যাওয়াটা কিন্তু একদম বোকামি, কারণ আসল সৌন্দর্য লুকিয়ে থাকে সিম্পল আর সাধারণ মানুষের বোধগম্য ভাষার ভেতরেই। ওকে, এবার আমরা এসে পড়েছি চতুর্থ লেসনে, সততা ও স্বকীয়তা। একজন লেখকের মরাল কম্পাস আর অরিজিনালিটি কিভাবে ধরে রাখতে হয় সেটাই এখানকার মূল ফোকাস। এখানে একটা খুব স্ট্রং শব্দ ব্যবহার করা হয়েছে, কদাপি, যার মানে হল কখনো না বা কোনো অবস্থাতেই না। এই শব্দটা দিয়ে অন্ধ অনুকরণের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স দেখানো হয়েছে। অন্য কোনো রাইটারের স্টাইল বা দোষগুণ ব্লাইন্ডলি কপি করা যাবে না। নিজের অরিজিনালিটি বা স্বকীয়তা কদাপি বিসর্জন দেওয়া চলবে না। আর শুধু রাইটিং স্টাইল নয়, ফ্যাকচুয়াল ইন্টিগ্রিটিও কিন্তু সমান জরুরি। 12 নম্বর নিয়মে একদম ক্লিয়ার কাট বলা আছে, যে কথার প্রমাণ দিতে পারবেন না সেটা লিখবেন না। অবজেক্টিভিটি বা বস্তুনিষ্ঠতা সাহিত্যে মাস্ট। নিজের দাবির পেছনে সব সময় সলিড প্রমাণ থাকাটা একজন সৎ ও আদর্শ লেখকের সবচেয়ে বড় আইডেন্টিটি। আমরা চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে, সারসংক্ষেপ ও তাৎপর্য। চলুন দেখি এই 13টি নিয়মের ঐতিহাসিক ইম্প্যাক্ট আসলে ঠিক কতটা সুদূরপ্রসারী। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূল বইয়ের পাঠ পরিচিতি অংশে একদম স্পষ্ট করে বলা আছে যে এই প্রবন্ধের বক্তব্যগুলোর একটা সর্বকালীন বৈশ্বিক আবেদন বা টাইমলেস ইউনিভার্সাল আপিল রয়েছে। তার মানে এই রুলসগুলো শুধু 1885 সালের লেখকদের জন্যই ছিল না, আজকের দিনের মডার্ন ক্রিয়েটরদের জন্য এগুলো একদম পারফেক্টলি খাটে। আর এই ফিলসফিটা যে পরবর্তী প্রজন্মের মধ্যে ঠিক কতটা গভীরভাবে গেঁথেছিল তা আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদাহরণ থেকেই বুঝতে পারি। তিনিও কিন্তু নিজের কলমকে হাতিয়ার করেছিলেন মানুষের অধিকার আদায় আর মানব কল্যাণের জন্য। বঙ্কিমচন্দ্র ঠিক যে আদর্শের কথা বলে গেছেন, নজরুল যেন একদম বাস্তবে তার রূপ দিয়ে দেখিয়ে দিয়েছেন। প্রবন্ধের ১৩ নম্বর নিয়মে বঙ্কিমচন্দ্র একটা জাস্ট মাইন্ড ব্লোয়িং কথা বলেছেন, বাংলা সাহিত্য বাঙ্গালার ভরসা। এই অসামান্য কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করব। তবে তার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই, সাহিত্য যদি সত্যিই একটা জাতির ভরসার জায়গা হয় তাহলে আজকের এই নতুন প্রজন্মের লেখকরা এই বিশাল দায়িত্বটা কিভাবে নিজেদের কাঁধে তুলে নেবেন? 1885 সালের এই মাস্টার ক্লাসকে আজকের দিনে কিভাবে কাজে লাগানো যায় একটু ভেবে দেখবেন। আশা করি আজকের এই বিশ্লেষণ লেখালেখি সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করবে।